আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। আ স্লাইডটা দেখতে পাচ্ছ। গতদিন আমরা এই স্লাইডটা করছিলাম। হচ্ছে মেইনলি ফোকাস বিষয়টা সেটা আমরা জানো যে আমরা ইউনিট কোডটা আসলে কভার করতে চাচ্ছি আজকে আমাদের সেশনে। এর আগের দিন আমরা অন্য কিছু থেকে জেনেছি। আর বাকি এটা একবার রিডিং করলে তোমরা বুঝতে পারবা এগুলা করতেও কিছুটা কম। মোর্স কোডটা যদি এখন ইউজ হয় যখন আমাদের কি কি কাজে ইউজ হয় সেটা আমরা গত ক্লাস সময় কম আজকে। ইউনিকোড স্কিমটা এরকম একটা জিনিস যে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে ইউনিকোড স্ট্যান্ডার্ড অ্যাসাইন্স নাম্বার কোড পয়েন্ট অ্যান্ড এ নেম টু ইচ ক্যারেক্টার। প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে একটা নাম থাকবে, একটা কোড পয়েন্ট থাকবে বা একটা ইউনিক নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে? এই নাম্বারটা এই দিস নাম্বার ক্যান বি আপ টু 32 বিট, হ্যাঁ এখানে 16 বিটের একটা রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি। তার জন্য একটা কোন লিফ বা কোন শেপের ক্যারেক্টারকে বোঝাচ্ছে সেটা সে একটা আইডিয়া পাওয়া যাচ্ছে। আগে যেগুলো ছিল সেগুলো আসলে কোড পয়েন্ট হচ্ছে মেইনলি ছিল যে শেপটা বলে দেওয়া থাকতো। এ এর জন্য এরকম একটা নাম্বার দেওয়া থাকে 41 এইচ লাইক দিস, ঠিক আছে? এখানে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন বা সেটা ছিল না। এখানে যেটা আরেকটা হবে সেটা হচ্ছে যে শেপটা ইট ক্যান বি মডিফাইড। এখন যত গ্রাফিক্সের মডিফিকেশন দেখতে পাই সেটা ইউনিকোড দিয়ে অনেক সহজে করা যায়। যেটা আগে করা যেত কিন্তু সেটা করতে হলে একটা আলাদা বিট ম্যাপ তৈরি করে অনেক রকমের ঝামেলা করতে হতো, কিন্তু এখন সেটা আমরা সফটওয়্যারটার উপরে দায়িত্ব দিয়ে দিতে পারি। সে আসলে তার নিজস্ব যে ক্যারেক্টার রিপ্রেজেন্টেশন ফরম্যাট আছে সেগুলোর মাধ্যমে বিভিন্নভাবে এটাকে এইভাবে না দেখিয়ে নিজস্ব কোনো একটা স্টাইলে অনেক রকমের চেঞ্জ করে করে সে দেখাতে পারে। এটা পুরোপুরি এই ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা সফটওয়্যারের উপর দায়িত্ব। প্রথম জিনিস যেটা পার্থক্য সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা নেম থাকবে, একটা কোড পয়েন্ট থাকবে। আনলাইক প্রিভিয়াস যে সমস্ত পদ্ধতি ছিল যেখানে একটা গ্লিফের একটা ইনস্টেগুলার দেওয়া থাকতো। এটা ইউনিকোডের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে একটা ইউনিকোড থেকে আমরা প্রত্যেকটা যদি একটা কমন সিম্বল যেটা দেখতে সিমিলার সিম্বল প্রত্যেকের জন্য একটা কমন ইউনিকোড না ইউজ করে যতগুলো ডিফারেন্ট অ্যালফাবেট, যেহেতু আমাদের স্পেসের কোনো সমস্যা নেই, কোনো জায়গায় কোনো সমস্যা নেই, সেজন্য প্রত্যেকটা দুইটা ডিফারেন্ট অ্যালফাবেটে যেখানেই একটা সিম্বল আছে যে সিম্বলটা আসলে দেখতে একই রকম, তাদের জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা নাম্বার দেওয়া হচ্ছে। ফলে সেটা এক্স্যাক্টলি কোন কোডিং সিস্টেম থেকে ইউজ করা হচ্ছে, যেমন ধরো যদি এটা ম্যাথমেটিক্যাল কোডিং সিস্টেম থেকে হয়, অ্যাংস্ট্রম বোঝায়, তখন তাকে এই ধরনের একটা এনকোডিং টেকনিক দিয়ে বোঝানো হবে। যদি সেটা ধরো ল্যাটিন লেটার উইথ ক্যাপিটাল, সরি ক্যাপিটাল এ উইথ এ রিং অ্যাবাভ যদি হয় তাহলে আমরা উপরের এই অ্যালফাবেট থেকে পাবো। কিন্তু দুইজনে দেখতে অলমোস্ট সেম, বড় স্কেলে দেখতে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। ইনফ্যাক্ট এখানে যেটা মজার জিনিস হচ্ছে ক্যারেক্টারগুলোকে জেনারেট করা যায়, এটা দিয়ে এ বোঝাচ্ছে এটা জিরো, যদি এটা পরপর বসায় দেওয়া যায় তাহলে রিং অ্যাবাভ এ উইথ রিং অ্যাবাভ এই ধরনের রিপ্রেজেন্টেশন করতে পারি। ফলে আমরা ডিফারেন্ট কম্পোজিট ক্যারেক্টার তৈরি করতে পারি। কম্পোজিট ক্যারেক্টার তৈরি করতে পারি ইউনিকোডে। এরপরে আসো যে বিষয়টা, যে অ্যাংস্ট্রম এর বিষয়টা আমরা দেখতে পাচ্ছি বলেছিলাম। অ্যাংস্ট্রম হিসেবে একটা ইউনিট হিসেবে আমরা চিন্তা করতে পারি 10 টু দি পাওয়ার -10 মিটার। হ্যাঁ, এটা একটা কোশ্চেন হতে পারে 0.1 ন্যানোমিটার। এটা সাধারণত খুব ব্রড স্কেলে দেখলে দেখা যায় যে সার্কেলটা লাগানো। আমি একটা ইউ প্লাস 212 বি এই 16 বিটের একটা পয়েন্ট দিয়ে এটাকে চেনা হয়, তার নামটা হচ্ছে এটা। সিমিলারলি আমরা যদি এটা দেখি, আরেকটা আছে যেখানে ল্যাটিন ক্যাপিটাল লেটার উইথ এ রিং অ্যাবাভ, সেখানে দেখো যে একটু পার্থক্য আছে অ্যাংস্ট্রমের সঙ্গে, বাট লার্জ স্কেলে এটা যখন আমরা খুব মানে কম্প্যাক্ট ফরম্যাটে দেখবো তখন এই গ্যাপটা চোখে পড়ে না আমাদের। এটার জন্য একটা ডিফারেন্ট আমরা সেখানে অ্যাসাইন করেছি। প্রত্যেকটা ডিফারেন্ট সিম্বলের জন্য যদিও তারা দেখতে একই রকম হবে,
এখানে কোড স্পেসিং এর জন্য আলাদা করে বুদ্ধি অ্যাপ্লাই করা হবে সেটা ব্যাপার। because there is plenty of spaces. এবার আসলে আমরা স্পেসটা সম্পর্কে একটু জানবো, আসলে কতগুলো কোড সে অ্যাকোমোডেট করতে পারে, কিভাবে অ্যাকোমোডেট করে। প্রথম বিষয়টা যেটা সেটা হলো যে যতগুলাই কোড অ্যাকোমোডেট করুক না কেন তার প্রথম 256টা ক্যারেক্টার সে আজকি যারা স্ট্যান্ডার্ড ফলো করে তাদের জন্য কম্পাটিবল রাখার জন্য সে 256টা ক্যারেক্টারকে ফিক্স রেখেছে। আসলে আজকে কোডে 128টা হলেই চলতো, কিন্তু এখানে 256টা কেন রেখেছে? কারণ হচ্ছে কি যে 7টা বিটের সাথে যে এমএসবিটা আছে, এমএসবি তোমরা একটু পরে দেখবা, এমএসবিটা আসলে সে ইউজ করে যে এটা আজকি বোঝানোর জন্য। পরবর্তী 7টা বিটেই আজকি ক্যারেক্টার থাকে, কিন্তু 0 যদি থাকে অষ্টম বিটে তাহলে বুঝতে হবে যে এটা আজকি রিপ্রেজেন্টেশন। সেই হিসাবে 8টা বিটের ইউসেজ হয়ে যাচ্ছে, ফলে এখানে আমরা 256টা ক্যারেক্টার পেয়েছি। সেটা ব্যাকওয়ার্ড কম্পেটিবিলিটি মেনটেন করার জন্য, যাতে করে একটা ইউনিকোড স্ট্যান্ডার্ড সিস্টেম খুব সহজেই আজকি কোড স্ট্যান্ডার্ড আরেকটা রিসিভিং সাইডের ডিভাইসের সাথে খুব সহজেই কমিউনিকেট করতে পারে। এটা সম্ভব। সে ফার্স্ট 256টা ক্যারেক্টারের বাইরে অন্য কোনো ক্যারেক্টার পাঠাবে না, আর ওখানে তাহলে সে বুঝতে পারবে অ্যাকর্ডিং সে কতটুকু পর্যন্ত পারে রিপ্রেজেন্ট করতে, সেটা দেখা যাচ্ছে এখানে এক্সি একটা 4 বিট হেক্সাডেসিমাল নাম্বারকে বোঝাচ্ছে, এখানে 8টা এক্স আছে, দ্যাট ইজ 32 বিট পর্যন্ত রিপ্রেজেন্টেশন সম্ভব। ঠিক আছে, থিওরিটিক্যালি 32 বিট পর্যন্ত সম্ভব, তাহলে তো থিওরিটিক্যালি 2 টু দি পাওয়ার 32 ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারার কথা, আমরা এখানে দেখেছি। দেখো আসলে প্র্যাকটিক্যালি যেটা এখন পর্যন্ত এক্সিস্টিং ইউনিকোড বুক আছে, সেই ইউনিকোড বুকে আমরা এইভাবে দেখতে পাচ্ছি, সেটাকে কোড স্পেস নাম দেওয়া আছে। The code space provided in Unicode is divided in individual planes. এই কোড স্পেসে অনেকগুলো প্লেন আছে। প্লেনকে আমরা প্লেন হচ্ছে একটা 2 ডাইমেনশনাল এন্টিটি, এটাকে আমরা পেজের সাথে অ্যানালজি দিতে পারি। পেজ তার মানে কোড স্পেসকে একটা বইয়ের সাথে অ্যানালজি দিচ্ছি, আর তার প্লেনগুলোকে একটা পেজের সাথে অ্যানালজি দিচ্ছি। ঠিক আছে, এরকম একটা সিস্টেম। এবং প্রত্যেকটা প্লেনে বা প্রত্যেকটা পেজে 2^16 পার্টিকুলার 65,536 কোড পয়েন্ট সে রাখতে পারে। তার মানে হচ্ছে এক পেজে যতগুলো ভ্যারিয়েশন আছে সেগুলো রিপ্রেজেন্ট করতে তার 16 বিটের প্রয়োজন। আচ্ছা, এরকম কতগুলো পেজ আছে? কারেন্টলি 17 আর অ্যাভেলেবল। ঠিক আছে, ফলে প্রত্যেকটা পেজে 216 এবং এভাবে 17টা পেজ থাকলে ইউনিকোডের কোড বুকে কতগুলো কোড অ্যাকোমোডেট করা সম্ভব সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এর ভিতরে মজার বিষয় হলো যে মাত্র 0 থেকে 2 এবং 14 থেকে 16 এই এদিকে 3টা এদিকে 3টা টোটাল 6টা প্লেন শুধু ইউজ হয়, আরো স্টিল 11টা প্লেন এখনো ইউজ করা হয়নি, সেগুলা কোনো সময় পরক্ষণ। আর এছাড়াও এটাতে এক্সটেন্ড করা যাবেই। তোমরা দেখতে পাচ্ছ এখানে 17টা পেজ না, এখানে ইনফ্যাক্ট আমরা আসলে কতগুলো পেজ পর্যন্ত করতে পারবো, 16টা পেজ ইনফ্যাক্ট এখানে আনা সম্ভব ছিল, খুব কম সম্ভব। 17 মানে হচ্ছে তোমার এখানে 5টা বিট ইউজ হয়েছে, 4 বিট অলরেডি 2^4 হলো 16, আর একটা বেশি 5টা বিট দিয়ে সেটা রিপ্রেজেন্ট করেছে। আরো তোমার যেগুলো এখানে 2^16 টাইমস 2^16 হতে পারতো, তাই না? আরো অনেকগুলা পেজ ভবিষ্যতে ইউজ করা যাবে, কিন্তু এখন কারেন্টলি দেয়ার আর 17 পেজেস। 70 পেজের ভিতরে মাত্র 6টা পেজ ইউজ হচ্ছে, বাকিগুলো এখনো কমপ্লিটলি আনইউজ রয়েছে। আচ্ছা, তো এই 17 পেজটাকে আমরা কিভাবে এদের সম্পর্কে আরেকটু ভালো করে জানার চেষ্টা করি। প্রথম যে পেজটা আছে বা প্লেন, আসলে প্লেন আমরা অ্যানালগ বইয়ের সাথে মেলানোর জন্য প্রথম পৃষ্ঠায় কি আছে? প্রথম পৃষ্ঠায় এই যে 2^16 বা 65,536টা কোড পয়েন্টকে অ্যাকোমোডেট করা যাবে। প্রথমটার নাম যদি 4টা 0 দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, সবচেয়ে শেষের থেকে 4টা F দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। এটা হচ্ছে হেক্সাডেসিমাল, আর বাইনারিতে হচ্ছে প্রথমটা 16টা 0 দিয়ে, আর সবচেয়ে বড়টা 16টা 1 দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক মাল্টিলিঙ্গুয়াল প্লেন। এরপরে যেটা সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি মাল্টিলিঙ্গুয়াল প্লেন। এগুলোতে কি থাকে পরের পেজে দেখবো, আপাতত আমরা একটু তাদের কিভাবে আইডেন্টিফাই করবো কোন পেজে আছে। তাহলে কি থাকবে যে প্রত্যেকটা পেজেই তো সিম্বলের সংখ্যা 2^16, এই পেজের পেজের 1 নাম্বার পেজের আগেটা ছিল 0 নাম্বার, আমরা ওই লিডিং 0টাকে তখন বাদ দিয়ে দিচ্ছি। 1 নাম্বার পেজের এখন কত নাম্বার সিম্বল, পরের 0টা 4টা 0 বা 4টা হেক্সাডেসিমাল ভ্যালু দিয়ে আমরা সেটা বুঝতে পারবো। প্রথম একটা বা লিডিং যে ইয়েটা আছে
সেটা দিয়ে আমরা শেষে প্রথম থেকে আমরা মানে এলএসবি থেকে প্রথম 4টা হেক্সাডেসিমাল এগুলা দিয়ে আমরা একই পেজে এই 16টা বিট দিয়ে একই পেজের কোন সিম্বলটা কত নম্বর সিম্বলটা সেটা আমরা মার্ক করব। আর একদম এমএসবি যেটা আছে সেটা দিয়ে আমরা বুঝবো যেটা কত নম্বর পৃষ্ঠায় আছে, চারটার বেশি যেটা আছে, 4টা বিটের 4টা হেক্সাডেসিমালের যে বেশি যেটা আছে সেটা আসলে পেজ নাম্বার। 2 নাম্বার প্লেন, ঠিক আছে। 2 নাম্বার প্লেনে আছে কি আবার সেরকম 16 বিটের 16টা 0 16টা 1 এতগুলা ক্যারেক্টার। এভাবে তোমার 15 নাম্বার পেজ এফ দিয়ে শুরু, তারপর ঠিক আছে 16 নাম্বার মানে 17টা পেজ যেহেতু 0 থেকে 16 হবে, 17 নাম্বারটা 4টার পরে যে অ্যাডিশনাল আরো দুটো বিট আছে, দিস ইজ দ্য পেজ নাম্বার ফলোড বাই তোমার 4টা হেক্সাডেসিমাল ডিজিট কিংবা 16টা তোমার বাইনারি ডিজিট। তো এই নাম্বারটাকে এখানে সবচেয়ে বেশি যে নাম্বারটা এখন পর্যন্ত আসতে পারে সেটা আসলে কত আমরা খেয়াল করে দেখি যে এগুলা প্রত্যেকটা 4 4 4 4 16 আর পরে যে জিরোটা আছে এটাকেও 4 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, 1টাকে যদি আমি 4 দিয়ে রিপ্রেজেন্ট করি কি আসে 0 0 1। এই লিডিং জিরো গুলাকে অমিট করা হয় যেমন কিনা এখানে অমিট করা হয়েছিল, ফলে আমাদের আসবে কত এই 5টা ডিজিটে 4 5 20 আর এই জাস্ট সিঙ্গেল 1 এক্সক্লুডিং দিস 3 জিরোস। ফলে এখন পর্যন্ত এই 17 নম্বর বিটের 17 নম্বর প্লেনের সমস্ত যতগুলো ক্যারেক্টার আছে এগুলোকে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের 21 বিট পর্যন্ত লাগতেছে, আরো আমাদের 11 বিট হাতে রয়ে গেছে, ঠিক আছে। 21 বিট দিয়ে আমরা যত আজকে ইউনিকোডে যত ক্যারেক্টার এখন পর্যন্ত আছে সবগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। ভবিষ্যতে যদি কোনো ইন্টারগ্যালাকটিক কমিউনিকেশনের প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের আর কিছু সিম্বল প্রয়োজন হয়। দেখো এটা কত ইনর্মাস স্পেস বা কত এটা মোর দ্যান সাফিসিয়েন্ট এখানে স্পেস আছে সেটা বোঝার জন্য আমরা পরের পেজে যাচ্ছি। খেয়াল করে দেখি যে ফার্স্ট প্লেইং বা ফার্স্ট লেভেলটা হচ্ছে প্লেইং 0 উইথ দ্য কোড পয়েন্টস, এখানে 65,000 কোড পয়েন্ট আছে সামথিং 65,000 প্লাস। সেখানে আমরা দেখতে পাচ্ছি ইট ইনক্লুডস অলমোস্ট অল স্পোকেন ল্যাঙ্গুয়েজেস। প্রথম যে প্রবলেম সেটা দূর হলো, যে সমস্ত ভাষার জন্য সেখানে কি আছে এনাফ সিম্বল ইজ দেয়ার। আচ্ছা অলমোস্ট অল বাট নট অল, সেটার জন্য কিছু কি হলো যারা সেকেন্ড লেভেলের সাহায্য নিব। মোস্টলি হিস্টোরিক্যাল রাইটিং সিস্টেম এবং যেটা কারেন্টলি ইউজ বাট স্কেয়ার্সলি মানে রেয়ারলি খুব কম ইউজ করা হয় সেই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো সাপ্লিমেন্টারি মাল্টিলিঙ্গুয়াল প্লেনের রয়েছে। এখানে একটা এক্সাম্পল হতে পারে ওল্ড ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, প্রিকারসর টু গ্রিক, ক্রেটান রাইটিং সিস্টেম, অল দিস থিংস এগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি মাল্টিলিঙ্গুয়াল প্লেনে। এরপরে থার্ড লেভেল যেটা ইডিওগ্রাফিক, ঠিক সিম্বল দিয়ে আগে শুধু অ্যালফাবেট না বলে সিম্বলিক্যালি একটা জিনিসকে বোঝানো, যেমন একটা হাঁটতে আমরা ইডিওগ্রাফিক জিনিস বলছি এরকম, যেমন স্টপ আমরা একটা সাইন দেখে মানুষ দাঁড়ায় গেল বা ক্রস দিয়ে বোঝালো, সিম্বলের ভিতরেই তার মিনিংটা বুদ্ধিদীপ্তভাবে তুলে ধরা হয় ইডিওগ্রাফিক রিপ্রেজেন্টেশন। এই ধরনের যত সিম্বল এ পর্যন্ত পাওয়া গেছে সেটা ইভেন ক্যারেক্টার গ্রুপ ফ্রম চাইনিজ জাপানিজ কোরিয়ান ক্যারেক্টার সেট, ঠিক আছে, যেগুলা বেসিক মাল্টিলিঙ্গুয়াল প্লেনে আমরা পাইনি সেগুলোকে এখানে দেওয়া হয়েছে। ফলে মানুষের ইউজড অ্যাট প্রেজেন্ট প্রিভিয়াসলি যত জায়গা ছিল সবগুলা এই প্রথম 3টা প্লেনই আসলে ইনফ্যাক্ট হয়ে যায়। এরপরও আমরা কিছু কাস্টমাইজ নিজেরা যখন বিজ্ঞানীরা কোনো কিছু সিম্বল যদি জেনারেট করতে চায় তখন আমরা এই ধরনের লেভেল 14 15 16 প্রাইভেটলি ইউজড ক্যারেক্টার্স, তারপরে কিছু কমান্ড এবং কন্ট্রোল ক্যারেক্টার্স এগুলো লেভেল 14 15 16 এগুলোতে পেতে পারি। তো এটা জাস্ট এই জন্য বলা যে কত ইনর্মাস স্পেস এখানে প্রোভাইড করা হচ্ছে, দিস ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট, ঠিক আছে। আচ্ছা তো এই যে এটা দেখলাম, এখন আমরা দেখি যে 21 বিট করে লাগে কোড বইতে ইউনিকোডের যেই কোড বুকটা আছে সেটা রিপ্রেজেন্ট করতে গেলে আমরা 21 বিট পর্যন্ত আমাদের যদি হয় তাহলে আমরা সবগুলা সিম্বলকে রিপ্রেজেন্ট করতে পারি। শেষে মানে এলএসবি থেকে প্রথম 16 বিটটা হচ্ছে একটা পেজে কতগুলো সিম্বল আছে, 16 বিটের পরে এক্সট্রা যে বিটগুলো আছে এমএসবির সাইডে সেগুলো হচ্ছে আসলে পেজ নাম্বার রিপ্রেজেন্ট করতেছে। এইভাবে আমরা একটা অ্যানালজি চিন্তা করে বলতে পারি। তো দেখা যাচ্ছে তাহলে আমরা প্রত্যেকটা বিটকে যদি রিপ্রেজেন্ট করতে যাই তাহলে কি প্রয়োজন হয়, মেমোরিতে কতটুকু জায়গা লাগবে। যদি আমরা ইউনিকোডের কোনো একটা কোডকে স্টোর করতে যাই তাহলে সাধারণভাবে বুঝতে পারি যে আমরা 21 বিট প্রয়োজন হয়, 21 বিট করে প্রয়োজন হয়। কিন্তু ইউনিকোড ইজ ওয়ে স্মার্টার টেকনোলজি,
সেখানে লিডিং জিরোগুলোকে অলওয়েজ অমিট করে দেওয়া হয়। ফলে আমরা খুব স্পেস এফিশিয়েন্ট ওয়েতে যে কোনো একটা কোডকে আমরা স্পেস করতে পারি, সেটা 8 বিট দিয়ে, তারপরে 8 বিট থেকে 4 বাইট দ্যাট ইজ 32 বিটের যে কোনো একটা কম্বিনেশন দিয়ে আমরা সেটা রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে সেটা এখন আমরা দেখব। তো এভাবে অনেকগুলো রিপ্রেজেন্টেশন ফরম্যাট আছে, এগুলো কখন ইউজ হয়? ডিউরিং ডাটা ট্রান্সমিশন, এক জায়গা থেকে অন্য জায়গায় ডাটা ট্রান্সমিট করার সময়, কিংবা মেমোরিতে কোনো জায়গায় সেভ করে রাখার জন্য। ঠিক আছে? তো এই ফরম্যাটগুলোর ভিতরে অনেকগুলো আছে, UTF-8, 7, 16, 32। তার ভিতরে আমরা UTF-8 যেটা মোস্টলি সবচেয়ে ভার্সেটাইল ইউজ হয় সেটা সম্পর্কে একটা জানবো। জাস্ট একটা কিভাবে আমরা 21 নাম্বারটি কিভাবে আমরা মেমোরিতে স্টোর রাখি বা কিভাবে এটা ট্রান্সমিট করি সেটা বোঝার জন্য। So UTF-8 is the most well-known variety and implementation, and it implements an encoding of variable length from 1 to 4 bytes. এটা কখনো 21 বিটের এই একটা রিপ্রেজেন্টেশনকে কখনো 1 বাইট দিয়ে, কখনো 4 বাইট দিয়ে ম্যাক্সিমাম রিপ্রেজেন্ট করতেছে। The first 128 characters of Unicode encompasses the characters of 7-bit ASCII code, এটা আমরা বলেছিলাম, and only represented by a single byte। যখন আমরা ASCII ডিল করি তখন আমাদের 8 বিট দিয়ে সেটা রিপ্রেজেন্ট করা যায়, কিন্তু প্রথমে 8 বিটের একটা MSB-টাকে 0 করে রাখি যাতে করে বুঝতে পারি যে দিস ইজ ইউনিকোডের ওই পোর্শন। 8 বিটের যদি 1 বাইটের প্রথম বিটটা যদি বা MSB-টা যদি 0 হয় তাহলে বুঝবে যে বাকি 7টা বিট আসলে ASCII কে রিপ্রেজেন্ট করতেছে। ফলে আসলে টোটাল 8টা বিট মিলায় সে বোঝায় যে দিস ইজ ASCII অর নট। ASCII হইলে MSB will be 0, if it is not ASCII then it will be 1। এইভাবে করে 7 বিটের একটা ডাটাকে 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে 1 বাইট দিয়ে। এবার আসলে 7 বিটের চেয়ে যদি বেশি হয়, সাপোজ কোন একটা রিপ্রেজেন্টেশনে 11 বিট লাগলো, তখন বা আপ টু 11 বিট পর্যন্ত আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? যখন সেটা 7 বিটের চেয়ে বেশি হয়, ডট রিপ্রেজেন্টেশন টেকনিকটা এখানে দেখানো আছে যে আমরা তার মানে একটার বেশি বাইট লাগবে। কতগুলা বাইট লাগবে কনসিকিউটিভ, সেই বাইটগুলার সংখ্যাটা, ততগুলা সংখ্যা একেবারে যেটা সবচেয়ে প্রথমে প্রথম বাইটটা থাকে, সেই বাইটটার প্রথমে এই ততগুলা 1 থাকে। যদি এখানে 2টা বাইট যেহেতু সেজন্য 2টা 1, তারপরে এরপরে যে 1 নাই সেটা বোঝানোর জন্য অবশ্যই একটা 0 লাগবে ভ্যালিডেট করার জন্য। এই 3টা বিট চলে গেল, এটা ইউজ করা যাবে না। দিস আর দা এটাকে বলা হয় প্রিফিক্স। প্রিফিক্স। এরপরে যে সাবসিকুয়েন্ট বাইট সেগুলো সবগুলা শুরু হয় 10 দিয়ে। 10 দিয়ে যখন কোনো একটা শুরু হবে তখন বুঝতে হবে দিস ইজ নট এ আইসোলেটেড বাইট, দিস ইজ এ পার্ট অফ এ লার্জার এনকোডিং সেট। এখানে অনেকগুলো বাইট মিলিয়ে এটা তৈরি করতেছে। তো এইভাবে আমরা বুঝতে পারি যে যদি 8 বিটের বেশি লাগে বা আপ টু 11 বিট পর্যন্ত, তখন আমরা এরকম 2 বাইট রিপ্রেজেন্টেশন করব। 2 বাইট বোঝানোর জন্য প্রথম বাইটটাতে যতগুলা বাইট ততগুলা 1 থাকে, এবং এভরি সাবসিকুয়েন্ট বাইট উইল বি স্টার্টিং উইথ 10। আর এখানে দেখো কতগুলা বিট করতে পারি, এখানে 6 বিট আছে, ঠিক আছে, আর এখানে আরো আছে 5 বিট, টোটাল 11 বিট পর্যন্ত এটা এনকোড করা যাবে। সো মিনিমাম 8 থেকে 11 পর্যন্ত আমরা এটা দিয়ে 11 যদি বেশি হয় আপ টু 16 বিট পর্যন্ত, তখন আমাদের কি লাগবে? এই 2 বাইট দিয়ে হবে না, আরো হায়ার বাইট লাগবে, 3 বাইট। তখন এই যে 3 বাইট, এখানে 3টা বাইট আছে, এটা বোঝানোর জন্য প্রথমে শুরু হয়েছে 3টা 1 দিয়ে, দেন 0 দিয়ে এনশিওর করা হয়েছে নো মোর 1 ইজ কামিং আফটার। এরপরে 1 নাই, কারণ যদি 1 থাকে তাহলে বুঝতে হবে এটা 4 বাইট রিপ্রেজেন্টেশন, তাই না? আচ্ছা, যখন 3টা বাইট আছে তাহলে পরবর্তী সাবসিকুয়েন্ট বাইটগুলো প্রত্যেকটা 10 দিয়ে শুরু হবে, এখানে সেটা দেখানো হচ্ছে। তাহলে এখানে কতগুলো স্পেস আছে দেখো, 6, 6, 12 আর 4, 4টা বিট। তো এখানে আমরা 16টা বিট পর্যন্ত জায়গা পাচ্ছি, 12 থেকে 16, 12 থেকে 16, 12টা যদি হয় তাহলে এখানে আসবে, 13টা যদি হয় এখানে 14, 15। আচ্ছা, এখানে সরি 6, 6, 12 হলে এখানে চলে যাবে, আর উপরেরটা লাগে না, কিন্তু আমরা এগুলো সব 0 বসায় দেবো, ঠিক আছে? আচ্ছা, কারণ এইটা দিয়ে আমরা কি করতে পারতেছিলাম না, 12 বিটকে রিপ্রেজেন্ট করতে পারতেছি না। 12 বিটকে রিপ্রেজেন্ট করতে গেলে 3টা বাইটই লাগবে, এখানে লিডিং জিরো করে থাকতে হবে। এটা না করে আমাদের কোনো অল্টারনেট নাই,
কারণ এখানে এর আগের যে ভার্সনটা আছে সেটাতে 12 বিটকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না। এবার আসো পরেরটা 4 বাইটস। 4 বাইট রিপ্রেজেন্টেশন যদি 16 বিটের চেয়ে বেশি কোনো ইউনিকোড থাকে, মানে রিডিং জিরো গুলা বাদ দেওয়ার পরও তার টোটাল বিটের সংখ্যা যদি 16 হয় তখন, বা 16 বিট বেশি 17 18, তখন আমরা কি করতে পারি 4 বাইট রিপ্রেজেন্টেশন করি। এবং তোমরা দেখতে পাচ্ছ আপ টু 21 বাইট পর্যন্ত এখানে রিপ্রেজেন্ট করা যাবে, যেটা ম্যাক্সিমাম ইউনিকোড এখন পর্যন্ত সাপোর্ট করতে পারে। তো এই হলো তোমার চারটা, এটা আগের মতো পদ্ধতি 1 1 1 1, চারটা 1 আছে মানে হলো देयर আর সাবসিকুয়েন্ট 4 বাইটস। এরপরে একটা x আসছে, ইট শুড বি 0, এখানে একটু ভুল হয়েছে, প্রিন্টিং মিস্টেক, বিকজ এরপরে যে নতুন কোনো 1 নাই সেটা এনশিওর করার জন্য দেয়ার শুড বি 0। তাহলে এখানে তিনটা আর বাকি 6টা 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 318 আর 3 21 বিট পর্যন্ত সে ইনপুট করতে পারে। এখন তোমরা বলো স্যার 21 বিট তো লাগতেইছে, কিন্তু 21 বিট কার জন্য লাগতেছে? যারা 17 বিটের চেয়ে বেশি তাদের জন্য 21 বিট লাগতেছে বা 4 বিট লাগতেছে। যারা 17 বিটের কম কিংবা যারা হলো কি 11 বিটের কম তাদের জন্য তো 21 বিট লাগতেছে না, 4 বাইট লাগতেছে না, তাদের জন্য অনেক জায়গা সেভ হচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব যে মাল্টিলিঙ্গুয়াল প্লেন, মানে আমরা যখন থাকি যে প্রথম প্লেনটা বা সেখানে আমাদের সেই সিম্বলগুলাই বারবার ইউজ হবে, তাই না? তো সেই সিম্বলগুলোর ভিতরে প্রথম দিককার সিম্বলগুলো বেশি ইউজ হবে, যেগুলো কমিউনিকেশনে ইউজ হয়। ফলে দেখা যাবে কমিউনিকেশন করার সময়, ডাটা স্টোর করার সময় বেশিরভাগ সময় আমরা 1 বা 2 বাইট দিয়ে রিপ্রেজেন্ট করে ফেলতেছি। 1 বা 2 বাইট দিয়ে পুরো জিনিসটাকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। তো এটা দিস ইজ এ এফিশিয়েন্ট ওয়ে অফ স্টোরিং এন্ড কমিউনিকেটিং বা ট্রান্সফারিং ডাটা। এজন্য আমরা ইউনিকোডকে পছন্দ করি। এই হলো মোটামুটি ইউনিকোড সম্পর্কে একটা জানার বিষয়। আমরা সেই জিনিসটাই তোমাদের পরবর্তী সহজে হচ্ছে তাড়াতাড়ি কথা পারলাম না। এই কথাগুলো এখানে লেখা আছে, আমি যে কথাগুলো বলছি 10, ঠিক আছে, প্রিঅ্যাম্বল থাকে, প্রিফিক্স বলে আসলে প্রিঅ্যাম্বল একটা নাম। আচ্ছা, এবং যতগুলা the starting byte always begins with a 1 and every succeeding byte with preamble 10. With multi-byte character, the quantity of 1 bits in the preamble of the start byte, সেটা কতগুলো বাইট আছে সেটার সংখ্যা সমান হবে, তুমি বলতেছ 3 বাইটে 3টা 1, 4 বাইটে 4টা 1, 2 বাইটে 2টা 1, 1 বাইটে কোনো 1 আসলে নাই, সাবসিকুয়েন্ট বাইট যেহেতু নাই। এবার একটা এক্সাম্পল আমরা দেখেছি যে এরকম একটা ভ্যালু দেওয়া থাকে, সেই ভ্যালুটাকে আমরা কিভাবে ইউটিএফ ফরম্যাটে রিপ্রেজেন্ট করি। তো এই ভ্যালুটাকে প্রথমে বাইনারি ইউনিকোড বাইনারিতে আমরা কনভার্ট করে ফেলি, প্রত্যেকটা ভ্যালুর জন্য 4 বিট 4 বিট করে 9 and this is next 4 বাইট হচ্ছে 7 কে রিপ্রেজেন্ট করছে, তারপরে 4 বাইট হচ্ছে তোমার 0, তারপরে 4 বাইট 0, ঠিক আছে। এটাকে যদি ইউটিএফ ফরম্যাটে আমরা রিপ্রেজেন্ট করি তখন আমরা কিভাবে পাবো? এখানে দেখা যাচ্ছে টোটাল লিডিং জিরো গুলো বাদ দিলে ইট ইজ এ 7 বিট রিপ্রেজেন্টেশন। 7 বিট রিপ্রেজেন্টেশন হলে সেটাকে আমরা এইভাবে 1 বাইট দিয়ে রিপ্রেজেন্ট করব। প্রথমে 0 আর বাকি 7 বিট গুলো আমরা বসাই দিলাম। এবার পরেরটাতে আসো, সেখানে আমরা এগুলোকে প্রথমে ইউনিকোড বাইনারিতে কনভার্ট করলাম, দেখতে পেলাম দিস ইজ 4, দিস ইজ তোমার ই, দিস ইজ 4 এন্ড দিস ইজ সরি 0 0, চারটা চারটা করে 0 0। এখন লিডিং 0 এই কয়টা যদি আমরা বাদ দেই তাহলে এখানে কয়টা সংখ্যা থাকে? 8 বিটের। 8 বিটের হলে আমাকে এই ফরম্যাটটা ইউজ করতে হবে, 2 বাইট ফরম্যাট। সেটা আমরা ইউজ করলাম। 2 বাইট ফরম্যাটে আমরা ফার্স্টে কি করব বলো? প্রথমে আমরা এই যে সাবসিকুয়েন্ট বাইট আছে এটা 10 প্রিএম্বলটা বসিয়ে নিলাম, আর স্টার্টিং বাইটের প্রিএম্বল 110 এটা বসিয়ে নিলাম, এটা তো ভরা। এরপরে আমরা শেষের দিক থেকে ফিল আপ করা শুরু করব। এই যে শেষের দিক থেকে মানে হচ্ছে ধরো এই যে 0010 ফার্স্টে আমরা কোথায় বসাবো? 0010, তারপরে তোমার যেটা বাকি থাকতেছে 01, এই যে এখানে 01 বসালাম, তারপরে তোমার 11 সেটা এখানে বসালাম, পিছন দিক থেকে ফিল আপ করে করে আসতেছে। এরপরে যেগুলো থাকবে বাকি সেগুলো 0 আমরা 0 রেখে, এন্ড দিস ইজ হাউ ইট গোস। এভাবেই হয়। তো এটা আমার এটাই লাস্ট টপিক ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে আমরা এখানেই আমাদের স্লাইডটা শেষ। শর্ট একটা ক্লাসের কথা বলেছিলাম, যদি কোনো কনফিউশন থাকে কোশ্চেন করতে পারো, অথবা আমরা নেক্সট ক্লাসে এটা ডিসকাস করব, ঠিক আছে? নতুন টপিক স্যার আজকে শুরু করতেছি না, ঠিক আছে? ক্লাসটা শেষ করলাম।